অযোধ্যা জমিদার বাড়ির দুর্গা দালানে পূজিতা হন ব্যাঘ্রবাহিনী ভবতারিণী দেবী দুর্গা। নীলকুঠি রায় থেকে জমিদারি উত্থান অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারে। ভাগ্যের খোঁজে বেরিয়ে নীলকর সাহেবদের সৌজন্যে প্রচুর সম্পত্তি ও নীলকুঠি লাভ করে বাঁকুড়ার অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর। প্রচুর সম্পত্তি ও 22টি নীলকুঠির আয় থেকে বন্দ্যোপাধ্যায় জমিদারদের উত্থান। বিশাল জমিদারদের প্রাসাদ, নানান মন্দির। জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে দেবী দুর্গার মন্দির নির্মাণ করে মহাসমারোহে ধুমধাম করে দুর্গা পুজো শুরু হয় 199 বছর আগে। আজ জমিদার নেই জমিদারি, কিন্তু প্রাচীন রীতি মেনে জমিদার বাড়ির দুর্গা দালানে নিষ্ঠার সাথে ব্যাঘ্রবাহিনী ভবতারিণী দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন বংশধরেরা। জমিদারদের পুজোর সেই জৌলুস না থাকলেও রয়েছে পুজোর প্রাচীনত্ব ও আভিজাত্য। বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে। ওই নীলকর সাহেবের কাছে প্রথমে কেরানির চাকরি জোগাড় করেন তিনি। পরে কাজের দক্ষতায় পরিচয় দিয়ে কেরানি থেকে বিশ্বস্ত হয়ে তাকে দেওয়ান পদে নিযুক্ত করে নীলকর সাহেবরা। পরবর্তীকালে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক ও 22টি নীলকুঠি দান করে দেন রামমোহনকে। বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রান্তে 22টি নীলকুঠি ও প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে জমিদারির সূচনা হয় বন্দ্যোপাধ্যায় তথা বাবু পরিবারের। শোনা যায় এই বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল 85টি মৌজা। তবে নীলকর সাহেবদের মতো বন্দ্যোপাধ্যায় পরিবার কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করত না, করা হতো না অত্যাচারও। জমিদারির বিপুল আয় সে সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি ও দেবোত্তর এস্টেট। জমিদার চৌহদ্দির মধ্যে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাস মন্দির, বিষ্ণু মন্দির, ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় দুর্গাপূজা। এখানে দেবীর সিংহ বাহিনী নয়, ব্যাঘ্র বাহিনী। প্রতিমাতেও বিশেষ নজর কাড়ার সাবেকিয়ানা রয়েছে। এখানে দেবীর মুখ ছাঁচে নয়, বংশ পরম্পরা প্রতিমা শিল্পী এখানে হাতে তৈরি করেন দেবীর মুখ। জিতা অষ্টমীর পরের দিন থেকে শুরু হয়ে যায় জমিদার বাড়ির দুর্গাপূজা। পুজোর সময় রূপোর পালকি নিয়ে পরিবারের মহিলারা দেবী দুর্গাকে বরণ করে নেন। পুজোর কদিন দেবী দুর্গার ভোগ প্রসাদ নিবেদন করা হয় রূপোর থালায়। আজ জমিদারি না থাকায় সেই জৌলুস কিছুটা কমেছে ঠিকই, কিন্তু আজও দেবীর পুজোয় নিষ্ঠার ঘাটতি নেই বন্দ্যোপাধ্যায় পরিবারে, যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বংশধরেরা। অযোধ্যা জমিদার বাড়ি, যে জমিদার বাড়ির আজ জমিদার নেই, জমিদারিত্বও নেই, কিন্তু ইতিহাস বলছে এক অন্য কথা। 1800 থেকে 1810 সাল তৎকালীন সময়ে শ্রীরামপুরে চিক সাহেবের সন্নিকটে আসে রামমোহন মুখোপাধ্যায়, এবং চিক সাহেবের মৃত্যুর পরে কিন্তু বেশ কিছু মৌজা তাকে কিন্তু এখানে দেয়া হয়, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তার হাত ধরে রামমোহনের ভাই এবং তার দু ভাই মিলে সেখানে কিন্তু প্রায় 100টি মৌজা স্থাপন করে, এবং সেখানে কিন্তু ফুলে ফেপে ওঠে সে এই জমিদারিত্ব। এবং তারপরে কিন্তু শুরু হয় এই দুর্গাপুজো, এবং যেখানেই তারা যেই মৌজাও নিয়েছেন সেখানেই কিন্তু কোনো না কোনো মন্দির স্থাপন করেছেন। এবং এই চিক সাহেবের বেশ কিছু নীল চাষ ছিল, সেই নীল চাষ করেই কিন্তু তারা ফুলে ফেপে উঠেছিল, এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু সেই জমিদারিত্ব স্থাপন করেছিল। এবং তাদের আস্তে আস্তে কালের ভাবে প্রায় 199 বছর আজ পদার্পণ করলেও কিন্তু জৌলুস হারালেও কিন্তু রীতি নীতি নিয়ম মেনেই কিন্তু আজও পূজিত হয় মা দুর্গা। কিন্তু এখানের মা রয়েছে সিংহ বাহিনী নয়, ব্যাঘ্র বাহিনীতে, এই একটাই ব্যতিক্রম। তাছাড়া এখানে মা যে সপ্তমীর দিনে আসেন তিনি রূপোর পালকি করে, এবং এখানে কিন্তু নিষ্ঠা নিয়ম মেনেই কিন্তু পূজিত হয় মা দুর্গা। আজও সেই কালের নিয়ম মেনে পুজো চলে এলেও জৌলুস কিছুটা হারালো, কিন্তু পুজোর রীতি নিয়ম আমাদের সমস্ত কিন্তু একই রয়েছে। যে জমিদার বাড়ির পুজো, বন্দ্যোপাধ্যায় বংশীয় বাবু পরিবার পুজো, এটা প্রায় আজ থেকে 198 বছর আগে শুরু হয়েছিল। রামমোহন, কৃষ্ণমোহন, লালমোহন, গদাধরের সৌজন্যে, তারাই জমিদার ছিলেন। তো আগে আমাদের এই দুর্গাপূজাটা হতো গ্রামেরই এক প্রান্তে একটা অন্য মন্দিরে। পরবর্তীকালে ওখানে শরিকি বিবাদ হওয়ার জন্য কিছুকাল কয়েক বছর পরে আমাদের এখানে দেবোত্তরের মন্দির স্থাপন করে এখানে দেবোত্তরের দুর্গাপূজা উৎসব হচ্ছে, এখনও হয়, এবং এটা 199 বছর এই বছর হতে চলেছে। এবং আগের মতো সেই জৌলুস না থাকলেও এখন যেটা আমাদের যে প্রথমে প্রাথমিক দিক থেকে যে রীতিনীতি মেনে পুজো করা হতো,
সেই রীতিনীতি মেনেই পুজো করা হয় এবং আন্তরিকতার অভাব আমাদের নেই। যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা সমস্ত পুজোটা করে আসছি এবং সবাই এখানে উৎসবে অংশগ্রহণ করে, গ্রামের সবাই আসে, বাইরের লোকও আসে। এই যে পুজো হয়ে আসছে, পুজো কি নিয়মে হয়? আমাদের পুজোর নিয়মে আমাদের বিশেষত হচ্ছে আমাদের তো এখানে যে চণ্ডীর যে রূপটা দেওয়া আছে, চণ্ডীর যে মায়ের রূপ দেওয়া আছে, সেই রূপেই পুজো ভবতারিণীর রূপে পূজা হয় এবং এখানে সিংহ বাহিনী নয়, এখানে আমাদের ব্যাঘ্র বাহিনী প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানে যে নিয়মটা রয়েছে, আমাদের একটা রূপোর পালকি আছে, রূপোর পালকি করে আমাদের নবপুর থেকে নিয়ে যাওয়া হয়। আমাদের গ্রামের শেষে একটা দহঘাট আছে, সেখান থেকে নবপুর থেকে নিয়ে আসা হয় এবং বিসর্জন সেখানেই হয়। আর অষ্টমীতে চাল কুমড়া বলি হয়। আর মল্ল রাজাদের যে আগে যে প্রবোধনী হতো বলির সময়, সেই বলির আওয়াজ শুনে আমাদের এখানে বলি হতো, কিন্তু এখন গাছপালা বা বিভিন্ন কারখানা করার জন্য সেই তোপের আওয়াজ এখানে আর পৌঁছায় না। তো আমাদের ওই পাঞ্জি পুঁথিতে যে নিয়মটা দেওয়া আছে, সেই নিয়মটা মেনে, এই নির্ঘণ্ট মেনে আমাদের এখানে বলিটা করা হয়। জৌলুস হারিয়েছে, নিষ্ঠা আছে প্রাণ করে, কতটা প্রাণ করে পুজো হয় এখানে? জৌলুস তো হারিয়েছেই, কারণ তো আগেকার জমিদারি আমলের যে আয় ছিল সেটা নেই, সরকার তো সব কিছু নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের যে আগে রীতিনীতি শুরুতে যে রীতিনীতিটা ছিল, সেই রীতিনীতি মেনে মানে অনাড়ম্বর হলেও আড়ম্বরপূর্ণ যতটা সম্ভব আমাদের প্রাণের থেকে, আমাদের অন্তর থেকে চেষ্টা করি যাতে সেই রীতিনীতি মেনে আমরা পুজোটা করি এবং হয়েও চলেছে তাই। কোনো বছর কিন্তু তার রীতিনীতিতে কোনো খামতি নেই, আমাদের উৎসাহ করে খামতি নেই, আমাদের প্রাণের মানে আন্তরিকতা কোনো খামতি নেই। বরাবর প্রতি বছরই হয়ে আসছে। সেই কারণে আমাদের অযোধ্যা গ্রামের যারা আমাদের রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে এবং আমাদের বংশের যারা বাইরে রয়েছে, সে বাইরের তারাও একটা দিন এখানে এসে অংশগ্রহণ করে থাকে এবং খুব আনন্দ উৎসবে আমাদের দিনগুলি পেরিয়ে যায়, খুব ভালোভাবেই হয়। খাওয়া দাওয়া প্রায় একসাথেই হয়, যারা আসে প্রত্যেকেরই ভোগ দেওয়া হয় এবং একসাথে বসে খাওয়া দাওয়া হয়। এটা একটা বিরাট মিলন উৎসবের মতো হয়ে চলে যায়। এখানে জমিদারি প্রথাটা কিভাবে চালু হয়? জমিদার পথে চালু হয়েছিল, রামমোহন কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন খুব ছোট অবস্থাতে বাইরে ঘুরতে ঘুরতে শ্রীরামপুরের টিক সাহেবের কাছে যে উপস্থিত হন। সেখানে গিয়ে তার কর্মদক্ষতা বা বিশ্বাসের যোগ্যতা দেখিয়ে তিনি একটা ভালো পদে নিয়োগ হয়েছিলেন, কাজ পেয়েছিলেন এবং আস্তে আস্তে টিক সাহেবের খুব মানে আস্থাভাজন হয়েছিলেন। পরবর্তীতে টিক সাহেব যখন মারা যান, তখন ওনার কাছ থেকে প্রায় অর্ধেক সম্পত্তি রামমোহন বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। সেই রামমোহন বন্দ্যোপাধ্যায় সেই সম্পত্তি তার ভাই লালমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বড় ভাই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছান। সেই সম্পত্তি নিয়ে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একটা পর একটা মৌজা ক্রয় করতে করতে প্রায় 100খানা মৌজা ক্রয় করেন। সেই মৌজার থেকে সেই মৌজার থেকে সমস্ত কিছু যেসব প্রজার আছে আয় দিয়ে যেত, টাকা পয়সা দিয়ে যেত, সেটা থেকে আজকে এত বড় মন্দির এই দেবতৃষ্ঠে স্থাপিত হয়েছে এবং যেখানেই মৌজা ক্রয় করেছেন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেছে অযোধ্যার বাবু। এইভাবে আমাদের মোটামুটি 1800 থেকে 1810 সাল নাগাদ আমাদের এই জমিদার প্রথা শুরু হয়। আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায়, আমি এই বংশেরই উত্তরাধিকারী এবং আমি এই স্টেটেরই কমন ম্যানেজার। ওম সূর্যসমুদ্র কালসন্ধে হুতাগ্নাং স্তভা পবনদিগ্ভূতির্ভূমিরটাংশ গোচরামরং ব্রহ্মণ শাসনমস্তায় কল্পধ্বম্য সন্নিধিম।
পানি আছে